আওয়ামী লীগ মাঠে নামছে কিনা, নামবে কিনা, বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মাঠে নামবে কিনা, এটা নিয়ে নানান কথা হচ্ছে। ছাত্রলীগ আজকে বাদেরহাটে, নোয়াখালীর বাদেরহাটে একটা বড় ধরনের শোডাউন করেছে এবং সেটা চাঁদাবাজির প্রতিবাদে। সেটা নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এদের কি নতুন কমিটি হয়েছে, বা হলে কতদিন পরে হয়েছে, এবং আওয়ামী লীগের কমিটি হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, বিষয়গুলো এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় পরিষ্কার, কেউ যদি দায়িত্ব নেয়, কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় এখন আওয়ামী লীগের পক্ষ থেকে, যে নেতা কর্মীদেরকে আপনি সংগঠিত করেন, এরকম কোন ইচ্ছার কথা, এরকম কোন সিদ্ধান্তের কথা যদি আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা যদি জানতে পারে, তারা সংগঠিত হবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেইটা, যেটা যে সাধারণ জনগণও কিন্তু এখন আওয়ামী লীগকে মাঠে চায়, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে চায়, দাবি জানাতে চায়। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে নোয়াখালীর বান্দারহাটে? অত্যন্ত নৈতিক এবং ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। বর্তমান সরকার, জামাত, শিবির, তারপরে এনসিপি, ওরা যে চাঁদাবাজি করছে, দেশের মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, সেই দাবি নিয়েই তারা মাঠে নেমেছে। অত্যন্ত ন্যায্য দাবি, এবং তারা সংখ্যায় ছিল 1000-এর উপরে, 1000-এর উপরে। এখন এটা কিন্তু এক ধরনের চমক সৃষ্টি হয়েছে সারা দেশে, যে ছাত্রলীগের ব্যানারে 1000-এর উপরে কর্মী তারা মাঠে নেমেছে ন্যায্য দাবি নিয়ে, এবং জোরালো ভাবে এবং ডিটারমাইন্ড যে তারা দাবি তাদের উত্থাপন করবেই, তাদেরকে কোনো বাধা দেয়া চলবে না। এবং পুলিশ প্রশাসন, যেখানকার সুধারাম থানা, তারা কিন্তু 6 সদস্যের একটা টিম পাঠিয়েছে। এবং অনেকে বলছেন এটা ভালো কাজে হয়েছে। কি ভালো কাজ সেটা? সেটা হচ্ছে যে পুলিশ যে 6 জন গিয়েছিল, তারা সেখান থেকে মিছিল দেখে সরে গেছে, মিছিলের এনার্জি দেখে তারা সরে গেছে, মিছিলের ফোর্স দেখে, দাবি দাওয়ার নৈতিকতা দেখে পুলিশ সরে গেছে। অনেকে বলছেন এটা ভালো কাজই হয়েছে। পুলিশ যদি সেখানে তাদেরকে বাধা দিত, তাহলে কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা ব্যাপার আছে না। ছাত্রলীগ সেখান থেকে সেখানে পালিয়ে যেতে আসে নাই, কিন্তু বান্দারহাটে যে তারা একত্রিত হয়েছে সেটা পালানোর জন্য আসেনি। সো পুলিশ সেটা বুঝেছে, এবং পুলিশ আগেই অনুমান করছে এরকম একটা মিছিল টিছিল কিছু একটা হবে, তারা সেটা জানে। কিন্তু পুলিশ ছিল সংখ্যায় কম, এবং তারা সরে গেছে। এটা ভালো কাজ হয়েছে। কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু সংঘর্ষ ছাড়াই ছাত্রলীগ সেখানে মিছিল মিটিং করে তারপরে তারা বিদায় নিয়েছে। তো এটা কিন্তু একটা সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল সারা দেশের জন্য। ছাত্রলীগ মাঠে নামবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি হয়েছে। সো কমিটি, নতুন কমিটি চেষ্টা করবে তাদের নেতৃত্বে একটা মিছিল মিটিং, দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামবে, এবং সেটা তাদের কেন্দ্র থেকে যেসব ডিরেকশন আসবে, নিশ্চয়ই তারা সেগুলো ফলো করবে। কোনো প্রকার সন্ত্রাসী কাজ নয়, কোনো প্রকার অনৈতিক কাজ নয়। নীতি নৈতিকতার মধ্য থেকে দেশের সাধারণ মানুষের কথা বলা। খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দখল, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, এখন আমরা তো সবাই চেয়েছি যে ইউনূস সরকারের আমল থেকে ভালো হবে দেশ, উন্নত হবে দেশ। এখন আওয়ামী লীগের মতো যদি হয়, তাহলে তো লাভ হলো না, পরিবর্তন করতে হবে। কিন্তু সেই পরিবর্তনটা জনগণ দেখতে পায়নি। জিনিসপত্র, গোলামের চুক্তি, জিনিসপত্রের দাম, সবকিছু মিলেই তো কি ডিজাস্টার, অধপতনের দিকে গেছে দেশ। সেটা তো মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে পরিবর্তন, যে পদ্মা সেতু থেকে আরো ভালো কিছু হবে, মেট্রো রেল থেকে আরো ভালো কিছু হবে, আমাদের ফ্লাইওভার গুলো থেকে আরো ভালো কিছু হবে, জীবনযাত্রার মান আওয়ামী লীগ থেকে আরো অনেক উন্নত হবে। মানুষ কি দেখছে? মানুষ হতাশ। জনগণের মধ্যে এখন যেটা ধারণা, যে আওয়ামী লীগকে চাই মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা কেন বারবার বলতে হয়? যেহেতু বারবার মুক্তিযুদ্ধের স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়। দেশের সব মানুষ যখন একটা সিদ্ধান্তে আসবে, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর থাকবে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব, বর্তমান যারা সরকারি দল, বিরোধী দল আছে, সরকারি দল পুরোপুরিভাবে মানে না, বিরোধী দল তো মানেই না, বাংলাদেশকে স্বীকারই করে না, এনসিপি তো স্বীকারই করে না, জামাত শিবির স্বীকারই করে না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকেই বারবার বলতে হবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগকেই দেশবাসীর পক্ষে দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। তোমরা একটা দেশকে বিশ্বাস করো না, কিন্তু সেই দেশে রাজনীতি করছো। তোমরা একটা দেশে বিশ্বাস করো না, সেই দেশের তোমরা বিরোধী দল। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখতে হচ্ছে, হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে ভালোভাবে বাঁচতে হলে বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বীকার করে
তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগও 16-17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, পরিষ্কার ভাবে ছাড়তে পারেনি। কারা দেশের শত্রু কারা দেশের শত্রু নয় সেটা আলাদা করতে পারেনি, কিন্তু এখন সেটা পরিষ্কার। এখন দেশের বিরোধী যারা, সেটা সবার সামনে একেবারে আয়নার মতো স্বচ্ছ। কাজে এখন আর অসুবিধা হবে না। এখন সুস্থ সঠিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে একমাত্র আওয়ামী লীগ। বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা বাহিনী, যার উপর বাংলাদেশের আইন শৃঙ্খলা নির্ভর করে, সেই পুলিশ বাহিনীর মধ্যে ক্ষোভ, পদত্যাগ, থানা ঘেরাও এসব নিয়ে কথা বলতে চাই, এবং এসবের প্রেক্ষিতে বিএনপি সরকার কতটা ঝুঁকিতে আমরা সেটি বুঝতে চেষ্টা করব এই মুহূর্তের ভিডিওতে। আশা করব আপনারাও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশ এই মুহূর্তে এক চরম রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মাঠ পর্যায়ে পুলিশের মারমুখী আচরণ আর আইন শৃঙ্খলার অবনতি, অন্যদিকে খোদ পুলিশ প্রশাসনের ভেতরে চলছে চরম বৈষম্য ও পদত্যাগের হিড়িক। বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান এই বাহিনীকে খেপিয়ে রেখে কোনো সরকারের পক্ষে কি আদৌ টিকে থাকা সম্ভব? সেনাবাহিনী বা কতক্ষণ পাহারা দিয়ে আগলে রাখবে এই সরকারকে? আমরা মাঠ পর্যায়ের একটি ঘটনা দিয়ে আলাপটা শুরু করতে চাই যে কেন পুলিশের মধ্যে এত ক্ষোভ। ঘটনার শুরু মাঠ পর্যায়ের একটি ভয়ঙ্কর অস্থিরতা দিয়ে। উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর রংপুর এখন রণক্ষেত্র, চরম উত্তপ্ত। রংপুরে থানার ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, যখন সরকার ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, সেই বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতাকে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করছে। থানার ভেতরে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে একজন রাজনৈতিক নেতাকে এভাবে রক্তাক্ত করা হলো। এই ঘটনা জানাজানি হতেই রংপুর মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ঘটনার ভয়াবহতা আজ করতে পেরে ইতিমধ্যেই 5 পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু ক্ষোভ কি এতে কমেছে? একদমই না। থানার ভেতরে এইভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় বিএনপি এবং তার সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজপথে নেমে এসেছেন। পুরো রংপুর জুড়ে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। গতকালই জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দায়ী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই 24 ঘন্টার আলটিমেটাম পুরো রংপুরের পরিস্থিতি বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। মাঠ পর্যায়ের এই অস্থিরতার মধ্যে পুলিশের একদম শীর্ষ মহলে লেগেছে বড় ধাক্কা। আপনারা জানেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গতকালকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি অর্গানাইজড ক্রাইম আলী আকবর খান হঠাৎ করেই পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার 4 জুন তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তার পদত্যাগপত্র দাখিল করেন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিশ্বস্ত সূত্র এবং প্রশাসনিক মহল থেকে জানা গেছে, তিনি চরম পদোন্নতি বঞ্চিত এবং তীব্র বৈষম্যের শিকার হয়েছেন। আর এই বৈষম্যের ক্ষোভ ও অভিমান থেকে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকেই পদোন্নতিতে যখন তার নাম দেখেননি, তখন তিনি বাহিনী ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন আসে যে আলী আকবর খানের মতো একজন কর্মকর্তার সাথে কি ঘটেছিল। একটু পেছনে ফেরা যাক। 2008 সালের নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ওএসডি করে রাখা হয়েছিল। এরপর 2022 সালের এপ্রিলে তাকে সম্পূর্ণ চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ বঞ্চনা ও লড়াইয়ের পর 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর তিনি পুনরায় চাকুরিতে পুনর্বহাল হন। অথচ এত ত্যাগ এবং অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও সিআইডি প্রধান আলী আকবর খান শেষ পর্যন্ত পদোন্নতি পেলেন না। এই চরম বৈষম্যই তাকে পদত্যাগের পথ বেছে নিতে বাধ্য করেছে। তিনি 2008 সালের নির্বাচনের পর ওএসডি হয়েছিলেন। হয়তো তার বিএনপি ঘরানার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, এমন কিছু ঘটতে পারে। আলী আকবর খান যেখানে অপেক্ষাকৃত
পরিচ্ছন্ন হবার পরেও পদোন্নতি পেলেন না, সেখানে অন্য চিত্র কিন্তু আমাদের সামনে আছে। বিতর্কিত বক্তব্য দিয়ে বারবার আলোচনায় আসা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি গতকালকে থেকেই হয়েছেন, সেই রেজাউল করিম মল্লিক কিন্তু ঠিকই প্রমোশন বা পদোন্নতি পেয়েছেন। অথচ এই রেজাউল করিমের সরকারি চাকরি বিধি অনুযায়ী চাকরি থাকার কথা নয়। তার বেশ কিছু বক্তব্য বিভিন্ন সময়ে দেশের সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। চলুন তার সেই বিতর্কিত অধ্যায় সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, জঙ্গিবাদ নিয়ে তার অদ্ভুত বক্তব্য। 2025 সালের জুলাই মাসে শরীয়তপুরে এক সুধী সমাবেশে তিনি দাবি করে বসেন যে বিগত 18 বছর দেশে কোনো জঙ্গিবাদী ছিল না, এটি নাকি ছিল কেবলই একটি সাজানো নাটক। একজন পুলিশ শীর্ষ কর্মকর্তার মুখ থেকে এমন বক্তব্য আসার পর জনমনে এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, তার প্রকাশ্য রাজনৈতিক অবস্থান। 2026 সালের মে মাসে, অর্থাৎ মাত্র এক মাস আগে, পুলিশ সপ্তাহ 2026 অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত আবেগঘন একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছর ধরে পদ বঞ্চনা ও বৈষম্যের শিকার হলেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি। দর্শক, ভেবে দেখুন, একজন পেশাদার, নিরপেক্ষ এবং ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তা কিভাবে প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শের পথে নিজের চরম আনুগত্য প্রকাশ করতে পারেন। তার এই বক্তব্য আসার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিতর্কিত বক্তব্যের পরও রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়েছেন, আর পরিচ্ছন্ন কর্মকর্তা আলী আকবর খান বঞ্চিত হয়ে বিদায় নিয়েছেন। বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু সরাসরি বিএনপির রাজনৈতিক বক্তব্য দেওয়া একজন পুলিশকে পদোন্নতি দিচ্ছেন বিএনপি। এটিও বিএনপির জন্য চরম, সরকারের জন্য একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। কারণ সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারেন না, কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো মতাদর্শ প্রকাশ করতে পারেন না। মতাদর্শ প্রকাশ করলে, রাজনৈতিক বক্তব্য প্রদান করলে চাকরি বিধি অনুযায়ী তিনি চাকরিচ্যুত হতে পারেন সর্বোচ্চ শাস্তি হিসেবে, কিন্তু তাকে চাকরিচ্যুত না করে পদোন্নতি দিচ্ছে বিএনপি সরকার। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল এবং ভীতি জাগানিয়া প্রসঙ্গে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, এটা বইপত্রের কথা, ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু আমরা বলি যে জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড, জুলাই ষড়যন্ত্র, কিভাবে আপনারা জানেন, রাষ্ট্রকে আঘাত করার দায়ে এই সময় পুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিল। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ইউনূস সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এলেও সেই পুলিশ হত্যার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না বলে সর্বমহলে অভিযোগ উঠেছে। নিজের সহকর্মীদের নির্মম মৃত্যুর বিচার না পেয়ে এবং প্রশাসনে একের পর এক বৈষম্য দেখে সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। পুলিশের ভেতরে এই ক্ষোভের মাত্রা এখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। এখানে জন্ম নেয় সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রশ্নটি, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান ও সবচেয়ে শক্তিশালী বাহিনীকে এভাবে খেপিয়ে তুলে তাদের ভেতরে তীব্র অসন্তোষ জিয়ে রেখে পৃথিবীর কোনো সরকারের পক্ষে কি রাষ্ট্র চালানো বা টেকে থাকা সম্ভব? কখনোই না। রাষ্ট্র চালাতে গেলে পুলিশ বাহিনীকে লাগবে। আজকে হয়তো দেশের পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী দিনরাত পাহারা দিচ্ছে, কিন্তু আমাদের বাস্তবসম্মতভাবে চিন্তা করতে হবে, সেনাবাহিনী কতক্ষণ, কতদিন, কত মাস এভাবে সরকারকে পাহারা দিয়ে রাখবে? সেনাবাহিনীর তো নিজস্ব সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় বা ক্ষুব্ধ রেখে কোনো দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। রংপুরের থানা ঘেরাওয়ের আলটিমেটাম এবং শীর্ষ কর্মকর্তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে দেশের শাসন ব্যবস্থা এক চরম সংকটের মুখে পড়তে বাধ্য। একটি দেশের উন্নয়নের স্বার্থে স্থিতিশীলতা প্রয়োজন, আর এই স্থিতিশীলতা রক্ষায় প্রধান নিয়ামক ভূমিকা পালন করে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী আজকে 2 বছর হতে চললো স্থিতিশীল হতে পারেনি। পুলিশ যেহেতু স্থিতিশীল হতে পারেনি, বাংলাদেশও স্থিতিশীল হতে পারেনি। এই যে অবস্থাটি, এই অবস্থাটি বিএনপি সরকারকে কিন্তু নিদারুণভাবে ভোগাবে।
আর টিকে থাকতে হলে বিএনপি সরকারের এই বিষয়গুলোয় নজর দেওয়া অতীব জরুরি। কারণ আমরা চাই স্থিতিশীলতা, স্থিতিশীল বাংলাদেশ। 2 বছর আগে যেমন বাংলাদেশ ছিল তেমনটাই করবে বিএনপি সরকার। যেভাবে ক্ষমতায় আসুক, যে নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক, দেশের মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করে। কিন্তু প্রত্যাশার পারদ অনেক উচ্চে থাকলেও দিনকে দিন যেন পারদ নিচে নামছে, এর পরিণতি হবে ভয়াবহ। কাজে এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে এখনই অতি জরুরি ভিত্তিতে বিএনপি সরকারের এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে পুলিশ বাহিনীর জন্য কি করা যায় সেই পদক্ষেপ নেওয়াটা জরুরি।